গুড মর্নিং সকলকে। আজকের আমি এই ভিডিওটি বানাচ্ছি মূলত আমাদের কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীদের জন্য। বর্তমানে যারা এখন গ্র্যাজুয়েশনে পড়াশোনা করছো তোমাদের জন্য নয়। আমাদের বিভাগ থেকে, বিশেষ করে ইতিহাস বিভাগের যারা স্টুডেন্ট আমাদের কলেজ থেকে পাস আউট করেছে, তারা বর্তমানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে বা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর স্তরে পড়াশোনা ইতিমধ্যে তারা কমপ্লিট করে ফেলেছে, এখন তারা বিএড করছে। তো তাদের মধ্যে থেকে কয়েকজন আমাকে বলেছিল যে আমরা যেতে চাই সপ্তাহে একদিন করে, এবং সেখানে গেলে অফলাইনে আমরা যে পরবর্তীতে এসএসসির পাশাপাশি নেট সেট পরীক্ষা দিতে চাই, সেই নেট সেটের কি ধরনের সিলেবাস, কি বিষয় রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করতে চাই। তো আমার বিশেষ কারণবশত, অসুবিধার কারণে, ব্যক্তিগত কারণে আমি তাদেরকে একটা নির্দিষ্ট দিন ধরে প্রত্যেক সপ্তাহে সেটা আলোচনা করা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। তো আমি চাই নাও তোমরা যারা নেট সেটের জন্য পড়াশোনা করতে চাইছো বা প্রস্তুতি নিতে চাইছো, তোমাদের পড়াশোনার কোনো অসুবিধা হোক বা সেখানে কোনো বিঘ্ন ঘটুক। তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লেগেছে। তো তাই আমি ভাবলাম যে যেহেতু আমাদের কাছে এখন অনলাইন মাধ্যমটা রয়েছে, অনলাইনের মাধ্যমেও যোগাযোগ করা সম্ভব অফলাইনের পাশাপাশি, তাই অনলাইন মাধ্যমটাকেও আমরা ব্যবহার করতে পারি। অনেকেই যারা এখন এমএ পড়ছো তাদের অনেকের সামনে পরীক্ষা রয়েছে, সেক্ষেত্রে এসে অফলাইনে পড়ার থেকে বা পরামর্শ নেওয়ার থেকে, আলোচনা করার থেকে অনলাইনেও ঘরে বসে যে কোনো সময়, যে কোনো ফ্রি টাইমে তোমরা এটা সম্পর্কে ভিডিওটা দেখে নিতে পারবে বা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা করতে পারবে। তো সেক্ষেত্রে ইউটিউবটা হচ্ছে অন্যতম একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। আমি চিন্তা করেছি যে সপ্তাহে একটা দুটো করে ভিডিও অন্তত তোমাদের জন্য এখানে আপলোড করবে, এবং সেটা খুব কম। এবং এটা কোনো কমার্শিয়াল পারপাসের জন্য নয় যে এখান থেকে কোনো তোমরা বিশাল কিছু স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে, কিংবা প্রত্যেক দিন একটা নির্দিষ্ট ইউনিট অনুযায়ী আলোচনা হবে, এরকমটা নয়। যেহেতু জুন মাসে পরীক্ষা, সেটা সময়ও খুব কম, এবং সামনে ডিসেম্বর পর্যন্ত আশা করি আমি এত সময় দিতে পারবো না। তো তাই আমি ঠিক করেছি সেটা হচ্ছে যে তোমরা যেমন নিজেদের মতো করে প্রস্তুতি নিচ্ছ নাও, বা তোমরা যদি কোনো কোচিং সেন্টার বা অনলাইন মাধ্যমে তোমরা পড়াশোনা করছো করো, তার পাশাপাশি আমি এই ভিডিওগুলো তোমাদেরকে দেবো অল্প অল্প করে, সপ্তাহে একটা দুটো করে যখনই সময় পাবো। 15-20 মিনিটের মধ্যেই ভিডিওগুলো রাখার চেষ্টা করব অল্প করে। সেখানে মূলত আমার যে পরীক্ষাগুলো দিয়েছি বিগত বছরগুলোতে, সেই বছরগুলোতে পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা থেকে কি ধরনের প্রশ্ন আসে, এবং কমন কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে, বিশেষ বিশেষ কোন জায়গাগুলো থেকে, এবং কিছু কিওয়ার্ড, যে শব্দগুলোকে তোমরা যদি বুঝতে পারো তাহলে খুব সহজে সেই প্রশ্নের উত্তরটা তোমরা করতে পারবে, এমন কিছু কিওয়ার্ড, বা কোন ইউনিটের কোন অংশটার উপর একটু বেশি গুরুত্ব দিতে পারো, কিংবা তোমাদের যদি বোঝার অসুবিধে থাকে কোনো ইউনিটে, যেটা নিয়ে ধরো আমি আলোচনা করলাম, সেই ইউনিটের কোনো জায়গা থেকে কোনো যদি বোঝার অসুবিধে থাকে, সেটা সম্পর্কেও তোমরা কমেন্টে করতে পারো। এখন অনলাইনে মানে ইউটিউবে ঘাঁটলেই আমরা বহু চ্যানেল দেখতে পাই, ইউটিউব চ্যানেল যেগুলো ফ্রিতে কিছু ইউনিট নিয়ে আলোচনা রয়েছে, সেগুলো তো তোমরা দেখতেই পারো। আবার কিছু পেড কোর্স রয়েছে যেগুলো টাকা দিলে সেখানে সম্পূর্ণ ইউনিটগুলো নিয়ে আলোচনা হয়। জেনারেল পেপারে তো প্রচুর ইউটিউব চ্যানেল রয়েছে বা কোর্স রয়েছে, মানে বিভিন্ন অ্যাপের আর কি পেড কোর্স। আর সাবজেক্ট পেপারে একটু কম রয়েছে ইতিহাসে, কিন্তু এখন অফলাইনে এবং অনলাইনে বিভিন্ন জায়গাতে পড়ানো হচ্ছে। তো তোমাদের যদি সেই সামর্থ্য বা সুযোগ থেকে থাকে, তোমরা সেগুলোর সাহায্য অবশ্যই নেবে। তো আমি এখানে মূলত একটু বাংলা ভাষাতে তোমাদেরকে এই বিষয়গুলো কিছু ট্রিক্স বা কিছু ছোটখাটো জিনিস, যেগুলো তোমরা তোমাদের মাথায় 1-2 মিনিটের জন্য যদি এগুলোকে একটু সময় দিয়ে শুনে নাও, তাহলে হয়তো বা ভবিষ্যতের একটা প্রশ্ন বা দুটো প্রশ্নের উত্তর তোমরা খুব সহজে করে ফেলতে পারবে। এই চিন্তা ভাবনা থেকেই আমি এই ভেবেছি যে একটা ইউনিটের উপর কি কি প্রশ্ন বারবার আসছে, বা কোন বিষয়টাকে একটু বেশি গুরুত্ব সহকারে দেখলে সেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, সেগুলো নিয়ে একটু একটু করে বলে দেবো। অর্থাৎ এখান থেকে আমার মূল বলার বিষয় যে তোমরা বিশাল কিছু জানতে পেরে যাবে এমনটাও নয়। তবে কিছুটা হলেও তোমাদের আশা করি সাহায্য তোমাদের হবে বা পাবে।
সেটা মনে করছি। এমন কিছু জিনিস আমি চেষ্টা করব সেগুলোকে অল্প, অল্প করে অল্প সময়ের মধ্যে তোমাদের সামনে তুলে ধরার। তো আজকের যেটা একটু বলে দিই সেটা হচ্ছে যে ২ টো পেপারই তো আমাদের নেট সেটের জন্য পরীক্ষা দিতে হবে। অনেকে যারা নতুন রয়েছো, যারা একদম এবছর রিমে ভর্তি হয়েছো, তোমরা ফার্স্ট টাইম নেট বা সেট পরীক্ষা দেবে, তাদের জন্য বলে দিই। নেট হচ্ছে ইংরেজিতে পরীক্ষা হয়। ইংরেজি অথবা হিন্দি এই দুটো ল্যাঙ্গুয়েজের প্রশ্ন থাকে। আর সেটে হচ্ছে বাংলা এবং ইংলিশ এই দুটো ল্যাঙ্গুয়েজের প্রশ্ন থাকে। তো নেট আগে পর্যন্ত জুনের আগে পর্যন্ত 2024 এর জুনের আগে পর্যন্ত কিন্তু কম্পিউটারে পরীক্ষা দিতে যেতে হতো সিবিটি সিস্টেম অর্থাৎ কম্পিউটার বেস টেস্ট আর কি। কিন্তু সেট যেটা পরীক্ষা হবে সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন কলেজে সেন্টার পড়বে এবং সেই বা ইউনিভার্সিটিতে পড়বে এবং সেখানে ওএমআর শিট তোমাদেরকে দেয়া হবে এবং ওএমআর এ তোমাদেরকে গোল করে আসতে হবে কোন সঠিক উত্তরটা। গতবারে ফার্স্ট টাইম এরকম পরীক্ষা দিয়েছে কয়েকজন আমাকে বলেছে যে আমরা জানতাম না যে ওই যে সার্কেলটা রয়েছে 4টে অপশনের সেখানে ওই যদি পেনের কালিটা তার থেকে বাইরে বেরিয়ে যায় তাহলে কোনো অসুবিধা হতে পারে। তোমাদের প্রথমেই বলে দিই যে তোমরা চেষ্টা করবে অবশ্যই সেটা করতেই হবে তোমাদেরকে। সেটা হচ্ছে ওই যে সার্কেলটুকু থাকবে ওএমআর শিটে ওর মধ্যেই গোল রাখারটা চেষ্টা করবে। ওটা হাফ গোল করবে না বা পুরো গোল করে আরো ওর বাইরে যেন না কালি চলে যায় সেটা চেষ্টা করবে। এবারে সময়টা বলে দিই ৩ ঘন্টারই পরীক্ষা হয় সিবিটি সিস্টেমে হোক বা এমসিকিউ সিস্টেমে মানে ওএমআর শিটে। কিন্তু সেটের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে জেনারেল পেপারের ১ ঘন্টার পরীক্ষার পরে ০.৫ ঘন্টার একটা ব্রেক থাকে ৩০ মিনিটের। তারপরে আবার সাবজেক্ট পেপারের পরীক্ষা হয়। সাবজেক্ট পেপারের কোয়েশ্চেন ওএমআর দেয়া হয়। কিন্তু কম্পিউটারে যখন পরীক্ষা হতো জুনের আগে পর্যন্ত মানে লাস্ট যে পরীক্ষাটা হয়েছে ডিসেম্বরে সেই পর্যন্ত, সেখানে একসঙ্গে তোমার ১৫০ টা প্রশ্ন দিয়ে দেয়া হচ্ছে। অর্থাৎ জেনারেল পেপারের ৫০ টা কোয়েশ্চেন এবং সাবজেক্ট পেপারের ১০০ টা প্রশ্ন দিয়ে দেয়া হতো। তোমার যখন যে প্রশ্নের উত্তর দেওয়ার ইচ্ছে থাকতো তুমি দিতে পারতে। সেটের ক্ষেত্রে কিন্তু সেই সুযোগটা থাকতো না। সেটের ক্ষেত্রে তোমাকে ১ম এ জেনারেল পেপারের ৫০ টা উত্তর দিতে হবে। তারপরে সাবজেক্টের ১০০ টা প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নের মান 2 মার্কস করে অর্থাৎ ২ নাম্বার করে। অর্থাৎ জেনারেল পেপারে ৫০ টা কোয়েশ্চেন ২ নাম্বারের হলে ১০০ এবং সাবজেক্ট পেপারে ১০০ টা প্রশ্ন ২ নাম্বার করে হলে ১০০ দুগুণে ২০০ অর্থাৎ ২০০ প্লাস ১০০ যদি ধরি মোট ৩০০ নাম্বারের পরীক্ষার প্রশ্ন হবে। এবারে জুনের যে নেট পরীক্ষাটা হবে, এই নেট পরীক্ষার মাঝখানে জেনারেল পেপারের পরে কোনো ব্রেক থাকবে কিনা সেটা এখনো পর্যন্ত আমি জানি না। সেটা এখনো পর্যন্ত কোনো ইনস্ট্রাকশন দেখিও নি। যদি অ্যাডমিট যখন দেবে তখন নিশ্চয়ই সেটা বলে দেবে বা জানতে পারবো বা ফার্স্ট টাইম তোমরা পরীক্ষা দিতে গেলে সেটা জানতে পারবে। তবে একটা বিষয় যে তোমরা অবশ্যই খেয়াল রাখবে এখানে জেনারেল পেপার অনেকে চিন্তা ভাবনা যে জেনারেল পেপার পাস করলে তবে কি সে সাবজেক্ট পেপারের ওএমআর চেক করা হয়? না, জেনারেল পেপারে তুমি যদি ২ ও পাও, একটা প্রশ্নের উত্তরও যদি সঠিক দাও এবং সাবজেক্ট পেপারে যদি ১৫০ পাও, তাহলে তোমার টোটাল মার্কস 152 হিসেবেই ধরা হবে। ওকে? এবং যতজন পরীক্ষা দেবে তার মধ্যে অর্থাৎ যদি দেখা যাচ্ছে ইতিহাসে ১০০ জন পরীক্ষা দিল, তার মধ্যে ৬ জনকে প্রথম ৬ জনকে পাস করানো হবে। মেরিট লিস্ট অনুযায়ী মানে মার্কসের ভিত্তিতে প্রথম ৬ জন পাস করবে। ওকে? মানে 6% কে পাস করানো হবে। তবে বর্তমানে ইডব্লিউএস ক্যাটেগরি ঢুকে যাওয়ার কারণে এটা সম্ভবত 7.2% এ দাঁড়িয়েছে। তো এই রেশিওতে মোটামুটি পাস করানো হবে। তো পরীক্ষার জন্য তাহলে কি, কি সিলেবাস রয়েছে, কি ব্যাপার রয়েছে? আমি তো একটু আগেই বললাম জেনারেল পেপারে ৫০ টা প্রশ্ন থাকবে। এখানে কোনো এক্সট্রা প্রশ্ন থাকবে না। একদম আগের দিকে যদি তোমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার পাও বা সলভ করো, সেখানে দেখবে ২০১৫-১৬ র দিকে ৬০ টা প্রশ্ন জেনারেল পেপারে দেয়া থাকতো। তার মধ্যে যেকোনো ৫০ টা করতে হতো। অর্থাৎ এখানে ১০ টা প্রশ্ন আগে এক্সট্রা থাকতো। কিন্তু এখন থেকে কোনো প্রশ্ন এক্সট্রা দেয়া হচ্ছে না। ৫০ টা প্রশ্ন থাকছে, ৫০ টা প্রশ্নেরই উত্তর জেনারেল পেপারে করতে হবে। প্রত্যেকটার মান যেহেতু ২ অর্থাৎ ৫০ দুগুণে ১০০ নম্বর। আর সাবজেক্ট পেপারের ক্ষেত্রে সাবজেক্টে ১০০ টা প্রশ্ন থাকবে এবং ১০০ টা প্রশ্নের মান প্রত্যেকটা ২ করে ১০০ দুগুণে ২০০ অর্থাৎ মোট ৩০০ নাম্বার। এবারে যেটা বলার বিষয় এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং এখনো পর্যন্ত করা হয়নি। অর্থাৎ যে একটা ভুল করলে যে মার্কস কেটে নেওয়ার যে ব্যাপারটা অন্যান্য পরীক্ষায় থাকে, বিশেষ করে পিএসসি পরীক্ষাগুলোতে সেটা এখনো পর্যন্ত
নেট বা সেটে হয়নি, আমাদের অন্তত ইউজিসি নেট সেটা হয়নি। এবারে আমি আসি সিলেবাসের কথাতে। জেনারেল পেপারে যখন তোমাদের 50টা প্রশ্ন হবে, এই জেনারেল পেপারে 10টা ইউনিট রয়েছে। এই 10টা ইউনিটের মধ্যে ধরা হয় যে প্রত্যেক ইউনিট থেকে 5টা করে প্রশ্ন, অর্থাৎ 10 5 50টা প্রশ্ন। কিন্তু অনেক সময় দেখা গেছে যেটা যে প্রত্যেক ইউনিটেই যে 5টা করে প্রশ্ন এমনটা নয়, এমন কোনো ইউনিট আছে যেখানে 2টো বা 3টে প্রশ্ন, এবং এমন কোনো ইউনিট থেকে হয়তো 5টা বা 7টা প্রশ্ন এসেছে। তো মোটামুটি তোমাকে 10টা ইউনিট থেকেই প্রশ্ন আসবে এবং 10টা ইউনিট থেকে 50টা প্রশ্ন হবে। সাবজেক্ট পেপার অর্থাৎ ইতিহাসের যারা পরীক্ষা দেবে, ইতিহাসের ক্ষেত্রেও 10টা ইউনিট রয়েছে, অর্থাৎ সাবজেক্ট পেপারেও কিন্তু 10টা ইউনিট রয়েছে এবং 10টা ইউনিটে থেকে 100টা প্রশ্ন হবে। ওকে। আগে যেটা হতো সাবজেক্ট পেপারে প্যাসেজ কম দেয়া হতো, এখন কিন্তু নেটের ক্ষেত্রেও 2টো করে হয়তো বা প্যাসেজ দেয়া হয় এবং সেখান থেকে 5টা করে প্রশ্ন থাকে, সেই সম্ভাবনাটা রয়েছে। মোটামুটি কোশ্চেন যে কোথা থেকে হবে সেটা কিন্তু একটা সিলেবাসের মধ্যেই হবে, এবং সেটা যে একদম এক লাইনের মধ্যে প্রশ্ন হবে, একদম সহজ প্রশ্ন হবে এমনটা নয়। বিভিন্ন টাইপের কোশ্চেন আছে। ওএমআরই কোশ্চেন হবে, মানে সরি এমসিকিউতেই কোশ্চেন হবে, মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, কিন্তু কোশ্চেনের ধরন কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে, বিভিন্ন রকমের হতে পারে। সেজন্য তোমাদেরকে দেখার জন্য বা বোঝার জন্য তোমাদের প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন পেপার রয়েছে সেই কোশ্চেন পেপার তোমরা চেক করতে পারো বা দেখতে পারো। আজকের একটু কি বলবো, আজকের একটু জেনারেল পেপারটা নিয়ে বলে দিই। প্রথমে আলোচনা করতে গিয়ে অনেকটা সময় চলে গেছে। আজকের একটু জেনারেল পেপারটা নিয়ে বলে দিই, যেহেতু জুন মাসে তোমাদের পরীক্ষা রয়েছে। জুনের প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে বা ডিসেম্বরে যারা টার্গেট করে পড়ছো তাদের জন্য যেটা বলার বিষয়, যে তোমরা সবসময় চেষ্টা করবে যে 10টা ইউনিট যদি তোমরা পারো, 10টা ইউনিটের সবকটা ইউনিটের জেনারেল পেপারের কথা বলছি, সবকটা ইউনিট খুব সুন্দরভাবে পড়ে কমপ্লিট করতে পারো তাহলে তো খুবই ভালো। যদি না পারো, একান্ত 10টা ইউনিটের মধ্যে, 10টা ইউনিটে তো 10 রকমের বিষয় রয়েছে, তো সেই 10টা ইউনিটের মধ্যে 10 রকমের যে বিষয় রয়েছে সব মানে সবার পক্ষে এই 10টা ইউনিট বা সবকটা ইউনিট কমপ্লিট করা সম্ভব নয়, বা সবার কাছে এই 10টা ইউনিট সহজ নাও মনে হতে পারে। সেক্ষেত্রে যেটা করবে সেটা হচ্ছে যে তোমরা কিছু ইউনিট সিলেক্ট করে নেবে, যে ইউনিটগুলো তোমার কাছে ইজি মনে হচ্ছে, এবং সেই ইউনিট থেকে বেশি বেশি করে পড়ার চেষ্টা করবে এবং প্রিভিয়াস ইয়ারের যে টপিকগুলো রয়েছে সেগুলোকে সলভ করার চেষ্টা করবে। তো আজকের একটু বলে দিই যে 10টা ইউনিট কি কি রয়েছে। একটু স্ক্রিনের দিকে তাকালে তোমরা দেখতে পাবে যে এখানে ইউজিসি বা ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন যে রয়েছে, এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে। আমি সব বলতে বলতে বলে যাব। একদম টপে দেখো তোমাদের লেখা রয়েছে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, GRANTS, গ্রান্টস কমিশন। তো অনেক সময় কিন্তু প্রশ্ন আসে যে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ইউজিসি, দিয়ে নিচে 4 রকমের অপশন থাকে, 4টে অপশন থাকে ABCD তে। সেখানে দেখা যাবে এ তে দেয়া রয়েছে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন, বিশেষ করে এটাই আমাদের ভুল হয়, গ্রান্ট কমিশন, GRANT। আবার অপশন বি তে রয়েছে গ্রান্টস কমিশন। তো আবার অনেক জায়গায় গ্রান্ট কমিটি, আবার অনেক জায়গায় গ্রান্টস কমিশন, সরি কমিটি লেখা থাকে। তো তোমাকে কিন্তু এটা ঠিক করে রাখতে হবে, একদম প্রথমেই দেখে নাও ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, এবং এটা কবে প্রতিষ্ঠিত হয়েছে এটাও কিন্তু ইউনিট 10-এ রয়েছে। আমরা যখন আলোচনা করব পরে পরে আমরা বলে দেবো। কিছু কিছু জায়গা এরকমই আলোচনাটা হবে যে কোন জায়গা থেকে বিশেষ করে প্রশ্ন আসতে পারে, ঠিকই কি জায়গা যে রয়েছে, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে জেনারেল পেপারে যে 10টা ইউনিট রয়েছে সেটা একটু বলে দিই। 10টা ইউনিটের মধ্যে একদম ফার্স্ট যেটা রয়েছে টিচিং অ্যাপটিটিউড। এই টিচিং অ্যাপটিটিউডের জায়গাটা কি রয়েছে, প্রথমে রয়েছে যে টিচিং কনসেপ্ট কি এবং এর উদ্দেশ্য কি, এই পড়াশোনার ক্ষেত্রে বা শিক্ষাদানের ক্ষেত্রে, শিক্ষা গ্রহণের ক্ষেত্রে এর অবজেক্টিভস কি রয়েছে, আর ক ধরনের টিচিং রয়েছে, যার মধ্যে এই দেখো ব্র্যাকেটে লেখা রয়েছে মেমোরি, আন্ডারস্ট্যান্ডিং এবং রিফ্লেক্টিভ লেভেল টিচিং রয়েছে। এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে। তো আমরা পরপর করে যেদিন যেদিন এই ইউনিটগুলো নিয়ে আলোচনা করব সেখানে এই ইউনিটগুলো নিয়ে বলবো কোথা থেকে কি ধরনের প্রশ্ন আসে। আজকে জাস্ট ইউনিটগুলো বলে দিই একটু।
ফার্স্ট ইউনিট রয়েছে টিচিং অ্যাপটিটিউড, আর সেকেন্ড ইউনিট যেটা রয়েছে সেটা হচ্ছে রিসার্চ রিসার্চের জায়গা। তোমরা তো নেট সেট পাস করলে কেউ অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য ইন্টারভিউ দেবে, কেউ জিআরএফ ফেলোশিপ নিয়ে সেই ইন্টারভিউ ফেলোশিপ পাবে। এবং এখন ইউজিসিতে যেটা নতুন রুলস করেছে যে ৩টে ক্যাটাগরি করেছে। তোমরা পিএইচডিও করতে পারবে পাস করলে, লেকচারশিপের জন্য ইন্টারভিউ দিতে পারবে এবং জিআরএফও পেতে পারবে, জুনিয়র রিসার্চ ফেলোশিপ। তো তোমরা তো যারা পিএইচডি করবে, ধরো নেট পাস করলে বা সেট পাস করলে, সেখানে তো তোমাকে গবেষণা করতে হবে। তো গবেষণার ক্ষেত্রে কি কি বিষয় রয়েছে, কয় ধরনের গবেষণা রয়েছে, গবেষণার ক্ষেত্রে কি কি নীতি নৈতিকতা অবলম্বন করতে হয়, গবেষণা পত্রটা লিখবে কি করে। গবেষণা তো একদিনে হবে না, তোমাকে প্রথমে প্রপোজাল নিয়ে যেতে হবে ডিপার্টমেন্টে, যেখানে যে ইউনিভার্সিটিতে তুমি অ্যাপ্লাই করছো। তো সেখানে তোমার ওই যে প্রপোজাল পেপারটা, অর্থাৎ রিসার্চ প্রপোজাল পেপারটা কিভাবে লিখবে, তার বিবলিওগ্রাফি কিভাবে করবে, রেফারেন্সিং কিভাবে করবে, এবং সেখানে তোমার আইসিটির ব্যবহার কি, অর্থাৎ ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, নতুন যে টেকনোলজির কিভাবে ব্যবহার করে রিসার্চ করবে, সেটা এখানে ইউনিট 2 তে রয়েছে। সেই বিষয়ে আমাদেরকে বিস্তারিত পড়তে হবে। ইউনিট 3 তে যেটা রয়েছে কম্প্রিহেনশন, এই জায়গাটায় বলার বিষয় যেটা, যে যেহেতু নেট এবং সেটের প্রশ্ন নেটের প্রশ্ন হিন্দি এবং ইংলিশ ভার্সানে থাকে, তাই এই কম্প্রিহেনশন বলতে একটা তোমাকে প্যাসেজ তুলে দেওয়া হবে, সেখান থেকে 5টা প্রশ্ন থাকবে, সেই 5টা প্রশ্নের উত্তর তোমাকে করতে হবে। এবার যারা ইংরেজিতে একটু দুর্বলতা রয়েছে তাদের সেটের জন্য কিন্তু খুব উপকারী, সেটে কিন্তু বাংলাতে ওই প্যাসেজটা থাকবে। তুমি 5টা প্যাসেজের পড়ে 5টা যে প্রশ্ন তার নিচে থাকবে, সেই 5টা প্রশ্নের উত্তর দিতে পারবে। এক্ষেত্রে আগে ইংরেজিতে যাদের অসুবিধা হতো তাদের হয়তোবা 1টা বা 2টো আন্দাজে ঠিক হতো, কিন্তু সেটে বাংলায় প্যাসেজ দেওয়ার পর থেকে সেক্ষেত্রে কিন্তু 2 বা 3-এর অধিক প্রশ্নের উত্তর দেওয়া বা করা সহজ হচ্ছে। তাই কম্প্রিহেনশন যারা সেট পরীক্ষা দেবে, কম্প্রিহেনশনটা অবশ্যই পড়ে এর উত্তরটা করার চেষ্টা করবে। কিন্তু কিভাবে পড়বে সেটা আমরা যখন এই ইউনিটটা নিয়ে আলোচনা করব কম্প্রিহেনশনের, সেটা তখন বলবো। ইউনিট 4, ইউনিট 4-এ যেটা রয়েছে কমিউনিকেশন। এই যে আমি তোমাদের সঙ্গে আজকের যে কথা বলছি, এটা কিন্তু কিসের মাধ্যমে হচ্ছে, এই কথাটা সামনাসামনি বসে কিন্তু আলোচনা হচ্ছে না। এটা আমি একটা জায়গায় রেকর্ড করছি এবং সেটা আমি অনলাইনে ইউটিউবে আপলোড করছি। তোমরা সেটা তোমাদের সময় মতো করে ইন্টারনেট ব্যবহার করে তোমরা সেই ইউটিউবে ভিডিওটি দেখছো। তো তাও এটা কিন্তু তোমাদের সঙ্গে আমার এক প্রকার কমিউনিকেশন হচ্ছে বা যোগাযোগ হচ্ছে, সেটা কিন্তু থ্রু অনলাইন বা থ্রু একটা ইউটিউব মিডিয়াম হিসেবে ব্যবহৃত করে আমরা তোমাদের সঙ্গে যোগাযোগ করছি। আবার অনেক সময় দেখবে যে তোমরা ঘুমোচ্ছ, সকালবেলা ভোরবেলা মা ঘুম থেকে ডাকার জন্য গায়ে হাত দিয়ে তোমাকে ডাকছে যে এই ওঠ, ঘুম থেকে ওঠ, অনেক সকাল হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে, কখন থেকে ঘুমোচ্ছিস বলে মুখেও কথা বলছে, আবার তোমার হাত গায়েও স্পর্শ করছে। এই যে গায়ে স্পর্শটা মুখে বলার থেকে গায়ে স্পর্শ করাটা কিন্তু এক রকমের, গায়ে স্পর্শ করেও তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে, এটাও কিন্তু এক ধরনের কমিউনিকেশন। অনেকে চোখে চোখে একটা ইশারা করে দেয়, যে চলে আয়, সেটা এমনি চোখে হতে পারে, বা হাতের ইশারাতে, অনেকে মুখে না বলে দূর থেকে কাউকে ডাকছি, হয়তো মুখের আওয়াজ পৌঁছবে না, কিন্তু আমি হাতের ইশারার মাধ্যমে তাকে ডাকতে পারি, এটাও কিন্তু এক ধরনের কমিউনিকেশন। বা তোমার পাশে যে বসে আছে, তুমি তার হাঁটুর সঙ্গে বা তার কোনো ব্যাগের সঙ্গে তোমার পাটা টাচ হয়ে যাচ্ছে, তো তুমি তখন কি করো, তুমি তার গায়ে হাত দিয়ে একটু ঠেলে বা সরিয়ে দেওয়ার চেষ্টা করো। তার ফলে কি, সে বুঝতে পেরে যায়, তাকে মুখে বলতে হয় না, কিন্তু সে বুঝতে পেরে যায় যে আমাকে সরে যেতে বলছে, তখন সে সরে যাওয়ার চেষ্টা করে। এটাও কিন্তু এক ধরনের যোগাযোগ বা কমিউনিকেশন। আবার অনেক সময় আমরা ক্লাসরুমে কমিউনিকেট করি, যে টিচার গিয়ে স্টুডেন্টদেরকে কিছু লেকচার দেয় বা কিছু বলেন, কোনো বিষয় পড়ান, আবার স্টুডেন্টরা তার উত্তরে কিছু বলেন বা ওই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেন, এটাও কিন্তু এক রকমের কমিউনিকেশন। তো যাই হোক, আজকে যে কমিউনিকেশনটার কথা বললাম, এই যে অনলাইনের মাধ্যমে আমি রেকর্ড করে তোমাদেরকে পাঠাচ্ছি, তোমরা সেটা দেখছো, হতে পারে তোমাদের কাছে আজকের প্রচুর বিকেলে ঝড় বৃষ্টি হচ্ছে, তোমরা সেটা দেখতে পাচ্ছ না, বা বাফারিং হচ্ছে বারবার, নেটওয়ার্ক চলে যাচ্ছে, তাহলে
এই যে কমিউনিকেশনটা, এটা কিন্তু গুড কমিউনিকেশন হলো না বা ঠিকঠাকভাবে সেটা কার্যকরী হলো না। সেক্ষেত্রে কিন্তু কিছু বাধা এলো। কিংবা আজকের আমি এই যে এটা রেকর্ড করছি, এখানে যদি পাশে বিশাল ধরনের সাউন্ড স্পিকার চলে, বক্স চলে, তাহলে আমি কিন্তু এটা রেকর্ড করতে পারবো না। সেক্ষেত্রে কি হবে? না, এই কমিউনিকেশনের ক্ষেত্রে একটা বাধার সৃষ্টি হবে। এটাকে বলা হয় ব্যারিয়ার অফ কমিউনিকেশন। তো এই যে ব্যারিয়ারটা, এটা কিসে ব্যারিয়ার মানে বাধা কি কমিউনিকেশনের ক্ষেত্রে, সুবিধা কি অসুবিধা কি, সেগুলো নিয়েই আমাদের এই চতুর্থ ইউনিটটা রয়েছে। পঞ্চম ইউনিটে কি রয়েছে? পঞ্চম ইউনিটে যেটা রয়েছে ম্যাথমেটিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাপটিটিউড। এই ম্যাথমেটিক্যাল রিজনিং মানে যে তোমরা ভয় অনেকে যে আমরা গণিত মাধ্যমিক পর্যন্ত করেছি এবং গণিতের ভয়ে উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে নি, আর্টসের দিকে এসেছি, তো এখানে এসেও কি আমাদেরকে অঙ্ক করতে হবে? এখানে অঙ্ক নয় ব্যাপারটা ততটা, কিন্তু এখানে কিছু জিনিস রয়েছে যেটা লজিক্যালি তোমাকে সেটাকে সলভ করতে হবে। যেমন এখানে ধরো দেয়া থাকলো যে 2, 4, 6, তারপরের সংখ্যাটা কি হবে, নেক্সট ওয়ার্ডটা কি, এটা হচ্ছে নাম্বার সিরিজ বলে। তো তোমাকে দেখতেই পাচ্ছ যে 2 এর পরে 4, 4 এর পরে 8, 6, 6 এর পরে 8 হচ্ছে, তার মানে তার পরের সংখ্যাটা 10 হতে পারে। প্রত্যেকটার মাঝে এক করে গ্যাপ রয়েছে, বা এখানে প্রত্যেকটা ইভেন নাম্বার নেওয়া হয়েছে, অর্থাৎ জোড় সংখ্যা নেওয়া হয়েছে, তাই পরেরটা ও জোড় সংখ্যা হবে। সেরকমই 11 দেওয়া থাকলো, 21 দেওয়া থাকলো, 31 দেওয়া থাকলো, তারপরের সংখ্যাটা জানতে চাইতে পারে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটার মধ্যে 10 গ্যাপ রয়েছে। তো এইভাবে আমরা লজিক্যালি এই ব্যাপারটাকে সলভ করতে হবে। এটা নাম্বার সিরিজ হলো। এরকমই লেটার সিরিজ থাকে। আবার একটা জিনিস তোমরা দেখেছো অনেক সময় যে ব্লাড রিলেশন, অর্থাৎ রক্তের সম্পর্ক নির্ণয়ের ব্যাপার থাকে, যে আমার বাবার বাবা সঙ্গে আমার কি সম্পর্ক, বা আমার দাদুর ছেলের বৌমার মেয়ে আমার কে হবে। অর্থাৎ এখানে এই ব্লাড রিলেশনটা জানতে চাইতে পারে। তো এইখানে ব্লাড রিলেশন থেকেও ট্রিকি কোশ্চেন যেটা হয় সেটা হচ্ছে যে বুঝতে আমাদের ভুল হয়, যে এই যে একটা সম্পর্ক দিয়ে দিল, দেওয়ার পরে আমার সঙ্গে আমার দাদুর সম্পর্ক জানতে চাইছে নাকি দাদুর সঙ্গে আমার সম্পর্ক জানতে চাইছে, সেটা কিন্তু জানতে হবে। কেননা আমার সঙ্গে আমার দাদুর সম্পর্ক কি হবে, গ্র্যান্ডফাদার হবে, কিন্তু দাদুর সঙ্গে আমার সম্পর্ক কিন্তু গ্র্যান্ডসনের হবে। তো গ্র্যান্ডফাদার এবং গ্র্যান্ডসন দুটোই যদি অপশন থাকে, তখন আমরা কোনটা করব সেটা আমাদেরকে দেখতে হবে। আরেকটা কোশ্চেন থাকে বিশেষ করে, সেটা হচ্ছে যে ডিরেকশন টেস্ট। অর্থাৎ তুমি আজকের এখান থেকে বেরিয়ে কলেজের দিকে যাচ্ছ, 100 মিটার গেলে, 100 মিটার যাওয়ার পরে ডান দিকে তোমার খানিকটা গেলে 50 মিটার, এবং সেখান থেকে আবার বাম দিকে 50 মিটার যাওয়ার পরে তুমি স্টেশনে পৌঁছলে। অর্থাৎ তুমি জানতে চাইতে পারে যে তুমি কতটা রাস্তা অতিক্রম করলে, বা তোমার বাড়ি থেকে বেরিয়ে তোমার স্টেশনটা কোন দিকে পড়লো তাহলে। হুম? এরকম ধরনের কিছু ডিরেকশন টেস্ট জানতে চায়। তো আমরা সেটা নিয়েও এই ডিরেকশন টেস্টটা কিভাবে সলভ করব সেটা যখন এই ইউনিটটা নিয়ে আলোচনা করব তখন জানতে পারবো। এছাড়াও কিছু রেশিওর অঙ্ক থাকে, কিছু অ্যাভারেজ অর্থাৎ গড় বের করতে বলে, কিছু সুদের অঙ্ক দেয়, কিছু লাভ ক্ষতির অঙ্ক দেয়, যেটা তোমরা ছোটবেলায় অনেকটা করে এসছো, আশা করি সেটা এখন পারবে। আহ, যাদের এটা অসুবিধে হবে তারা, তাদের ক্ষেত্রে এই ইউনিটটা করার দরকার নেই, ছেড়ে দেবে। তো সেখানে কোন কোন ইউনিট করবে আজকের একটু বলে দেবো। লজিক্যাল রিজনিং ইউনিট 6 এ যেটা রয়েছে, এই লজিক্যাল রিজনিং এ যারা ফিলোজফিতে পড়াশোনা করেছো, তারা গ্র্যাজুয়েশনে বা এইচএস এ পড়াশোনা করেছো, তাদের ক্ষেত্রে এই ফিলোজফির যে অংশটা তাদের বুঝতে অসুবিধা হবে না, আশা করি তারা খুব সহজে বুঝতে পারবে। এখানে লজিক্যাল রিজনিং রয়েছে। আমরা যে প্রত্যক্ষ করি, দেখি যেগুলো, সেইগুলো কি ধরনের দেখার জিনিস থাকে, মানে আমরা চোখ দিয়ে দেখি, অনেক সময় আমরা অনেক সময় অনুমান করি, আমরা অনেক সময় উপমা দিই কারোর সঙ্গে কারোর, আমরা অনেক সময় এরকমও দেখি যে এখানে নিজের মাল নিজের দায়িত্বে রাখুন, অর্থাৎ এখানে যে একটা বার্তা দেওয়া হচ্ছে তোমাকে যে এখানে চুরি হতে পারে, এটাও কিন্তু এক ধরনের প্রত্যক্ষ প্রমাণের নিদর্শন। প্রমাণ থাকে এখানে, ভেন ডায়াগ্রাম থাকে, ভেন ডায়াগ্রাম থাকে, সিলোজিজম থাকে এখানে, আহ, যে সরি এখানে হচ্ছে আর্গুমেন্টের ব্যাপার থাকে, ইনভ্যালিড ইনভ্যালিড থাকে, ভ্যালিড থাকে,
ডিডাকটিভ থাকে, ইন্ডাকটিভ থাকে, অ্যাবডাকটিভ থাকে। এগুলো বাংলা ভাষা মানে কি, সরি বাংলায় কি বলে সেটা আমরা পরে আলোচনা করব। এবং এখানে কিছু মোড এবং ফিগার থাকে, ক্যাটাগরিক্যাল প্রপোজিশন থাকে, এবং এগুলো খুবই সহজ জিনিস, একদিন বা দুদিন আলোচনা করলে খুব সহজে তোমরা এটা ধরতে পেরে যাবে। এখন সেটা হয়তো কঠিন মনে হতে পারে। তো এগুলো ধীরে ধীরে কোন জায়গাগুলো একটু একটু করে দেখলে আমাদের কাছে সহজ মনে হবে সেটা আমরা আলোচনা করব। আর ডেটা ইন্টারপ্রিটেশন ইউনিট 7-এ দেখতে পাচ্ছ, এই ডেটা ইন্টারপ্রিটেশনের জায়গাটা কিন্তু কেমন থাকে, অনেক সময় বার চার্ট দিয়ে দেয়, বা একটা টেবিল দিয়ে দেয়, বা একটা পাই চার্ট দিয়ে দেওয়া হয়, সেখান থেকে কিছু তথ্য তোমাদেরকে দেওয়া হয়, সংখ্যা আর কি। তো তারপরে সেই সংখ্যাগুলোর ভিত্তিতে কিছু প্রশ্ন তোমাদেরকে করা হয়, এবং সেই প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে খুঁজতে হয়। এখান থেকে 5টা প্রশ্ন অবশ্যই দেয়, ডেটা ইন্টারপ্রিটেশন থেকে 5টা প্রশ্ন, এবং কম্প্রিহেনশন থেকে 5টা প্রশ্ন কমন আসেই আসে, এই 10টা প্রশ্ন অবশ্যই থাকে। তো এই ডেটা ইন্টারপ্রিটেশনের অংশটা যাদের এই যে টেবিল থেকে অঙ্ক বের করা যাদের অসুবিধে হতে পারে, তারা এই ইউনিটটা ছেড়ে দিতে পারো। কিন্তু এটা যদি কি একটু বুঝে নাও, অনেক সহজ প্রশ্ন থাকে, কমপক্ষে তো 3টে প্রশ্নের উত্তর তোমরা করতে পারো। ইউনিট 8-এ কি রয়েছে? ইউনিট 8-এ যেটা রয়েছে সেটা হচ্ছে আইসিটি। আইসিটির ফুল ফর্ম এখানে দেখতে পাচ্ছ, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। এই আইসিটি থেকেই প্রশ্ন দিয়ে দেয়, যেমন ইউজিসির ফুল ফর্ম জানতে চায়, ঠিক তেমনই আইসিটির ফুল ফর্ম কি সেটা থেকেও প্রশ্ন থাকে। একদম ইউনিটটা অনেকে বেরিয়ে মানে এড়িয়ে যায়, বা অতটা খেয়াল করে না যে আইসিটি তো আইসিটি, কিন্তু আইসিটির যে ফুল ফর্মটা কি সেটা তারা জানে না অনেকে। এবারে সাধারণ জীবনে আমাদের এই মোবাইল ব্যবহার করতে করতে এমন অনেক জিনিস আমরা এখন ব্যবহার করছি, যেগুলোকে কিন্তু এই আইসিটির ইউনিটের মধ্যে পড়ে যায়। যেমন আমরা রোজ ইমেলটা চেক করি, বা ইমেল দেখি, বা ইমেলে কোনো কোশ্চেন আনসার, কোনো টিউটোরিয়াল, এগুলো সব তো পাঠাই, লেনদেন করি। তাই ইমেলের জিনিসটা কি, এবং ইমেল থেকে কি ধরনের ইনফরমেশন আমরা শেয়ার করতে পারি। সিসি ইমেলে যখন আমরা কিছু পাঠাই, টু তে কার নাম দেওয়া হয়, সিসি তে কার নাম দেওয়া হয়, বিসিসি তে কার নাম দেওয়া হয়, কে কাকে দেখতে পায়, কে কাকে দেখতে পায় না কোন মেসেজটা, এই ধরনের প্রশ্ন এখান থেকে আসে। যখন এই বিষয়টা আলোচনা করব তখন স্পষ্ট করে আলোচনা করব। এছাড়াও শুধু ইমেল নয়, আমরা রোজ কিছু না কিছু ডকুমেন্টস আমরা পিডিএফ করছি, ছবি তুলছি, শেয়ার করছি, আমরা রোজ চার্জ দিচ্ছি, মোবাইলের সঙ্গে কানেক্ট করে আমরা ব্লুটুথ ইয়ারফোন ইউজ করছি, হেডনেক ইউজ করছি, আমরা কম্পিউটার ব্যবহার করি, প্রজেক্টর, অনেক জায়গায় যারা সেমিনারে দেখেছো প্রজেক্টর ব্যবহার করা হয় পেছনে পর্দা দিয়ে, কিংবা প্রিন্টার রয়েছে, কম্পিউটারের মাউস রয়েছে। এইগুলোকে কি বলে, বা এই যে পিডিএফ, জেপিজি, ওয়ার্ড, এগুলোর ফুল ফর্ম কি, আমরা ইউএসবি কেবল ইউজ করি, ইউএসবির ফুল ফর্ম কি, আমরা বা কোনো গুগল খুললেও ওখানে দেখতে পাই এইচটিটিপিএস দেওয়া থাকে, এটাকে কি বলে। আবার অনেক জায়গায় ওয়েবসাইটে দেখি .com, .in, .edu, .org, এই যে এগুলোর ফুল ফর্ম কি, বা এগুলো কখন ব্যবহার করা হয়, সেটা কিন্তু এই আইসিটির পার্টে রয়েছে। এটা খুব ইন্টারেস্টিং পার্ট, এটা যখন পড়বে খুব ভালো লাগবে, তোমরা এমনি নিজেরা বই থেকেও পড়তে পারো। এখন ডিজিটাল ইন্ডিয়া শব্দটা শুনতে পাও, আর ডিজিটাল ব্যাপারটা কি, ডিজিটাইজেশনের ব্যাপারটা কি। এখন ডিজি লকার বলে একটা অ্যাপ রয়েছে, যেখানে তোমাদের সমস্ত ডকুমেন্টস তোমরা রাখতে পারো, তোমাদের মার্কশিট এগুলো দেখতে পারো, সার্টিফিকেট। তো এই বিষয়গুলো, এই যে তথ্য প্রযুক্তির যে ইউনিটটা রয়েছে, এই ইউনিট 8-এ এখান থেকে তোমরা পাবে। ইউনিট 9-এ কি রয়েছে? ইউনিট 9-এ আমাদেরকে পরিবেশ নিয়ে ভাবনা চিন্তা করতে বলছে, পরিবেশ সচেতনতা বাড়ানোর জন্য। ইউনিট 9টা রয়েছে পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট এর উপরে। তো এখানে বিভিন্ন ধরনের যে দেখবে যে প্যারিস শান্তি সম্মেলন হচ্ছে, সরি, এখানে যে বিভিন্ন ধরনের G20 সম্মেলন হলো রিসেন্টলি, তোমরা দেখেছো ভারতবর্ষে হয়েছে। এই G20 সম্মেলনে কি কি সিদ্ধান্ত গৃহীত হয়েছে, এই G20 সম্মেলনে কারা কারা এসেছিল, লাস্ট যে G20 সম্মেলন হলো 2023-এ, সেটা কারা হোস্ট করেছিল, কোন দেশে হয়েছিল, কিংবা
এছাড়াও কিয়োটো প্রোটোকল হয়েছে, রিও ডি জেনিরো প্রোটোকল হয়েছে। এগুলো ওই সম্মেলনগুলোর, কনফারেন্সগুলোর উদ্দেশ্য কি? বর্তমানে যে আমাদের এই যে তাপমাত্রা বাড়ছে, এই তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে কার ভূমিকা বেশি? কোন গ্যাসের অবদান বেশি? তোমাদের প্রত্যেকের মোবাইলে ওয়েদার অ্যাপ বলে একটা অ্যাপ রয়েছে। সেখানে ওয়েদার অ্যাপে গেলেই তোমরা দেখতে পাও কত ডিগ্রি টেম্পারেচার আজকে রয়েছে। কিন্তু শুধুমাত্র আমরা টেম্পারেচারটাই দেখি, তার নিচে আর একটা জিনিস থাকে, দেখবে AQI, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, অর্থাৎ তোমার আশেপাশের যে বায়ু, তুমি যে পরিবেশের মধ্যে আছো এখন, সেটা কতটা তোমার স্বাস্থ্যের পক্ষে উপকারী, সেটার একটা দিক নির্দেশ, একটা মান দেয়া থাকে। কিন্তু সেই মানটা বিভিন্ন 5টা ক্যাটাগরি রয়েছে। কত থেকে কতর মধ্যে থাকলে, 1 থেকে 50 এর মধ্যে থাকলে তুমি যে সিকিউর, 50 থেকে 51 থেকে 100 এর মধ্যে যে তুমি একটু খারাপের দিকে যাচ্ছ, সেটাকে কি বলে? সেটাকে কোন কালারের মাধ্যমে বোঝানো হয়? এটা একটা জিনিস থাকে। আমরা অনেক সময় যারা পৌরসভায় বাস করো, যারা হাসপাতালে গিয়েছো বা কোনো কারণে, তারা দেখবে যে বিভিন্ন ধরনের ওয়েস্ট বিন ব্যবহার করা হয়, ডাস্টবিন যেগুলোকে বলি আমরা। তো সেখানে বিভিন্ন কালারের থাকে, সবুজ কালারের থাকে, নীল কালারের থাকে, হলুদ কালারের থাকে, লাল কালার থাকে, সাদা কালার থাকে। সেই কালারগুলোতে কোন কোন কালারের বক্সে কি কি জিনিস আমরা ফেলতে পারি? সবুজ কালারের বক্সে আমরা কি ফেলি নোংরা, কি ধরনের নোংরা, নীল কালারের ডাস্টবিনে আমরা কি ধরনের নোংরা ফেলতে পারি, সেগুলোর থেকেও প্রশ্ন আসে। এছাড়াও পলিউশন থেকে, অর্থাৎ দূষণ সম্পর্কে তো প্রশ্ন থাকে, মাটি দূষণ, শব্দ দূষণ, দৃশ্য দূষণ, জল দূষণ, এগুলো থেকেও প্রশ্ন থাকে। এগুলো দূর করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, সেখান থেকেও প্রশ্ন আসে। আরো প্রশ্ন আসে যে তোমার আশেপাশে পুকুর যদি থাকে, সেখানে কি ধরনের বাস্তুতন্ত্র রয়েছে, স্থলভূমিতে কি ধরনের বাস্তুতন্ত্র রয়েছে, জঙ্গলে কি ধরনের বাস্তুতন্ত্র আমরা দেখতে পাচ্ছি, এই ধরনের প্রশ্ন থাকে। বিভিন্ন গ্যাস থেকে প্রশ্ন থাকে। যে কয়েকদিন আগে আমফান ঝড় হয়েছে, তোমরা জানো, ইয়াস ঝড় হয়েছে। তো এই যে ঝড়গুলো, এগুলোর মধ্যে আমরা কোনগুলোকে সাইক্লোন বলবো, কোনটাকে আমরা জাতীয় বিপর্যয় বলবো, কোনটাকে আমরা জাতীয় বিপর্যয় বলবো না। কয়েকদিন আগে করোনা হয়েছে, করোনার প্রকোপ গোটা পৃথিবীব্যাপী পড়েছে, তাকে কি আমরা মহামারী বলবো, বিশ্বব্যাপী মহামারী বলবো, অতিমারি বলবো, কি বলবো তাকে? এপিডেমিক বলা যেতে পারে না। এই সমস্ত বিষয় কিন্তু ইউনিট 9-এ রয়েছে। এবং এখানে আরেকটা যেটা জিনিস রয়েছে, যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল এবং এমডি, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, এমডিজি এবং এইচডিজি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এই যে দুটো জিনিস রয়েছে, এই দুটো জিনিসের ব্যাপারটা কি এবং এর উদ্দেশ্যটা কি, এখানে কি কি বলা রয়েছে, সে করণীয় কি কি রয়েছে, সেখান থেকে প্রশ্ন বেশিরভাগ হয়। এই যে উপরের দিকে আমি প্রথমে বলছিলাম, মন্ট্রিল প্রোটোকল, রিও সামিট, কিয়োটো প্রোটোকল, প্যারিস এগ্রিমেন্ট, এই সমস্ত জিনিসও কিন্তু সোলার অ্যালায়েন্স, কোন কোন দেশের মধ্যে সোলার চুক্তি স্বাক্ষরিত হয়েছে, সূর্য থেকে সোলার প্যানেল, মানে বাড়িতে ছাদে সোলার প্যানেল বসিয়ে আমাদের ইলেকট্রিক উৎপাদন করতে পারি, সেটা বিষয় এই ইউনিটে রয়েছে। এবং লাস্ট ইউনিট যেটা রয়েছে, হায়ার এডুকেশন। যারা ইতিহাসের ছাত্রছাত্রী, তাদের জন্য এই ইউনিটটা খুবই ইজি। স্বাধীনতার পূর্বে আমাদের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল, প্রাচীন ভারতের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল, কি ধরনের প্রশ্ন হতো, সরি, কোন ধরনের ভাষাতে লেখালেখি হতো, বৌদ্ধদের সময়কালে কোন ভাষায় বেশি গ্রন্থ লেখা হয়েছে, বৈদিক যুগে কোন ধরনের ভাষা বেশি ব্যবহার করা হয়েছে, স্বাধীনতার আগে শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা কি কি পদক্ষেপ নিয়েছে, এবং স্বাধীনতার পরবর্তীকালে ভারতীয় সরকার এবং এই শিক্ষার ক্ষেত্রে কি কি পদক্ষেপ নিয়েছে, কি কি কমিটি তৈরি করেছে, বিশেষ করে যেমন যে নাম শুনেছো তোমরা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, মুদালিয়র কমিশন, কোঠারি কমিশন, এই যে কমিশনগুলো, তো এশেডলার কমিশন, এই কমিশনগুলো কেন তৈরি করা হয়েছিল, এর উদ্দেশ্য কি, এই কমিশন থেকে কি কি সুপারিশ করা হয়েছিল, সেগুলো এখানে রয়েছে। এবং এই হায়ার এডুকেশন পড়ে তোমাদের বা লাভ কি, বা বর্তমানে শিক্ষা ব্যবস্থার অবস্থাটা কেমন রয়েছে, শিক্ষা ব্যবস্থা কতটা এগিয়েছে, শিক্ষা ব্যবস্থা সম্পর্কে গভর্নমেন্টের কি কি পলিসি রয়েছে। এই যে তোমরা নিশ্চয়ই শুনেছো, 2020 সালে নতুন এনইপি বা ন্যাশনাল এডুকেশন পলিসি ঘোষণা করা হয়েছে। দীর্ঘ 34 বছর পর শিক্ষা ব্যবস্থায় কিছু পরিবর্তন করা হয়েছে, যে কারণে সিবিসিএস সিস্টেমে তোমরা পরীক্ষা দিয়েছো, বা এখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে সেমিস্টার পরীক্ষা হবে, তোমরা শুনছো।
তো এগুলো কোন সময়কালে এই সিদ্ধান্ত, এই পলিসি নেওয়া হয়েছে, কোন পলিসিতে কি কি বলা রয়েছে, এই সমস্ত বিষয় এডুকেশনের পর্যায়ে রয়েছে। তো এই ছিল জেনারেল পেপারে 10টা ইউনিট। এই 10টা ইউনিটের মধ্যে তোমাদেরকে একটু বলে দিই যে যারা 5-6টা ইউনিটের উপর বেশি ফোকাস করতে চাইছো তাদের জন্য এই যে ইউনিট 10 হায়ার এডুকেশন, এটা কিন্তু খুব সহজ, মুখস্থ করে খুব সহজে এটা পড়তে পারবে, এখান থেকে প্রশ্ন এলে খুব সহজে উত্তর করতে পারবে। ইউনিট 10, ইউনিট 9টাও তোমাদের জন্য সহজ হবে। ইউনিট 9-এর পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট, এটাও তোমাদের জন্য সহজ হবে। আর হচ্ছে ইউনিট 8 আইসিটি যে অংশটা রয়েছে, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, এটাও তোমাদের জন্য পড়ে তোমরা করতে পারবে। যাদের ম্যাথমেটিক্সে দুর্বলতা রয়েছে তাদের জন্য ডেটা ইন্টারপ্রিটেশন বাদ দিয়ে দিতে পারো। লজিকে যাদের ভালো লাগবে, ইন্টারেস্ট পাবে, অর্থাৎ ফিলোসফি যাদের ভালো লাগবে, ভালো লাগা না লাগার ব্যাপারটা নয়, এখান থেকে কিছু প্রশ্ন থাকে যেটা আমরা খুব সহজে সলভ করতে পারবো। একটু কিছু ট্রিক্স বা কিছু পয়েন্ট আমাদের মাথায় যদি থাকে তাহলে তার উত্তরগুলো আমরা করতে পারবো। সেটা সম্পর্কে আমরা যেদিন আলোচনা করবো, সেটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লজিক্যাল রিজনিং এর পার্টটা তোমরা রাখতে পারো। ম্যাথমেটিক্যাল রিজনিং যাদের ভালো লাগে তারা ম্যাথমেটিক্যাল রিজনিং করবে, না হলে সেটা বাদ দিয়ে দেবে, কেননা এটা সলভ করতে অনেকটা সময় লাগে। জেনারেল পেপারে এতটা সময় থাকে না, তাই এটা না করলেও চলবে। কমিউনিকেশনের পার্টটা খুব ইজি থাকে। কমিউনিকেশনের পার্টটা ইজি থাকার কারণে এবং এখান থেকে প্রশ্ন যা হয় মোটামুটি সহজ প্রশ্ন হয়, এবং এখান থেকে খুব বড় যে বিশাল কিছু পড়তে হয় তাও নয়, তাই কমিউনিকেশন পার্টটা অবশ্যই রাখবে তোমাদের সাজেশনের মধ্যে যে এই ইউনিটটা আমি পড়বো। কম্প্রিহেনশন, কম্প্রিহেনশন যাদের ইংরেজিতে সমস্যা রয়েছে, নেটে কম্প্রিহেনশনের উত্তর না করতে পারলেও সেটে কিন্তু অবশ্যই কম্প্রিহেনশনের উত্তর করার চেষ্টা করবে, কেননা এখানে বাংলায় সেটা থাকবে। এখান থেকে যে কোনো 3টে প্রশ্ন আশা করি তোমাদের জানা থাকবে, উত্তর করলে সঠিক হবে। রিসার্চের কিছু জিনিস আমি এই মুহূর্তে যারা জুনে পরীক্ষা দেবে বা ডিসেম্বরে পরীক্ষা দেবে, যারা রিসার্চের অনেকটা এরিয়া পড়তে হয়, এর মধ্যে যে এতগুলো সাব ইউনিট 1 2 3 4 5 6টা সাব ইউনিট রয়েছে, এই সবকটা সাব ইউনিট যদি দেখা সম্ভব নাও হয়, কিছু সাব ইউনিট আমি বলে দেবো কোন কোন জায়গা থেকে দেখলে একটু সুবিধা হবে। যারা পুরো প্রস্তুতি নিচ্ছ তাদের তো আমার বলার কোনো জায়গায় নেই, আর তাদের এই ভিডিও দেখারও দরকার নেই। যাদের মনে হচ্ছে একটু সময় কম দিতে পারছি বা একটু কিছু সাজেস্টিভ আর ইউনিটের কথা যদি বলো, তখন এই ভিডিওটা দেখতে পারো, এবং যে বলে দেবো যে অংশগুলো সেটা একটু দেখতে পারো, রিসার্চটা দেখতে পারো। এবং টিচিং অ্যাপটিটিউড, যারা বিএড করেছো বা করছো তাদের জন্য টিচিং অ্যাপটিটিউডের জায়গাটা অনেকটা সহজ মনে হবে, এবং এখান থেকে যে প্রশ্নগুলো হয় সাধারণত সহজই হবে, তাই এই টিচিং অ্যাপটিটিউডের ইউনিটটা তোমাদের সাজেশনের মধ্যে রাখতে পারো। অর্থাৎ তাহলে কি হলো, টিচিং, রিসার্চ, কম্প্রিহেনশন, কমিউনিকেশন, আর আইসিটি, পিপল এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট এবং হায়ার এডুকেশন, এই 7টা ইউনিট অবশ্যই তোমাদেরকে ভালো করে দেখতে হবে। একদম ভিডিও শেষে চলে এসেছি, আর বেশি সময় নেব না, তো 1 মিনিট নেব। সেটা হচ্ছে যে এবারে যদি কেউ বলে যে সাজেশন বুক কি পাবো, সাজেশন তো কিছুই হয় না, এর জন্য কোনো নির্দিষ্ট প্রশ্ন বই উত্তরও পাবে না। আমি কয়েকটা বই বলছি যেটার জন্য তোমরা একটু যদি বিস্তারিত পড়তে চাও, এখন কেভিএস মদনের বই, জেনারেল পেপারের বইটা খুবই বিক্রি হচ্ছে, তো সেটা যদি নাও নিতে পারো, অথবা দিশা পাবলিকেশনে কিছু বই দেখতে পারো। দিশা থেকে আরেকটা যেটা কিনবে, যেটা তোমাদের কিনতে বলবো, সেটা হচ্ছে যে দিশা পাবলিকেশনে জেনারেল পেপার প্রিভিয়াস ইয়ার সলভ পেপার, কিন্তু সেটা দোকানে বলবে যে ইউনিট অনুযায়ী যেটা দেওয়া রয়েছে, যেটা সলভ পেপার রয়েছে, অর্থাৎ এই যে টিচিং অ্যাপটিটিউড দেখতে পাচ্ছ, এই টিচিং অ্যাপটিটিউডের ইউনিটের মধ্যেই টিচিং কনসেপ্ট যে ফার্স্ট সাব ইউনিটটা রয়েছে, এই টিচিং কনসেপ্টের উপর প্রিভিয়াস ইয়ারে কি কি প্রশ্ন এসছে সেই প্রশ্নগুলো এর মধ্যে দেওয়া রয়েছে, মানে একটা আলাদা ক্যাটাগরি করা রয়েছে। আবার লার্নার ক্যাটাগরিজ এর মধ্যে থেকে কি কি প্রশ্ন এসছে সেটা একটা আলাদা ক্যাটাগরি করা রয়েছে। মক থেকে কি কোশ্চেন এসছে, স্বয়ং থেকে কি কি প্রশ্ন এসছে সেটা আলাদা আলাদা করা রয়েছে। কিন্তু এমনি জেনারেল যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সলভ পেপার বইগুলো পাওয়া যায়, সেখানে কিন্তু একটা টিচিং এর থেকে কোশ্চেন, একটা রিসার্চ থেকে কোশ্চেন, একটা আইসিটি থেকে কোশ্চেন, এরকম একসঙ্গে দেয়া থাকে, হ্যাপাজার্ট করা থাকে।
তো এই দিশা পাবলিকেশনে দিশা DISHA দিশা পাবলিকেশনের প্রিভিয়াস ইয়ার ইউনিট অনুযায়ী সলভ পেপার যদি পাও সেটা কলেজ স্ট্রিট থেকে হতে পারে, অনলাইন থেকে হতে পারে, সেটা নিতে পারো। আর যেটা বলবো সেটা হচ্ছে যে কিছু ফ্রি ইউটিউব চ্যানেল রয়েছে যেগুলো থেকেও তোমরা ভিডিও দেখতে পারো। যেমন তোমরা ইউটিউবে সার্চ করবে SWMG সাকসেস উইথ মুকেশ গোয়েল। সাকসেস উইথ মুকেশ গোয়েল এই চ্যানেলটায় গিয়ে তোমরা যদি প্লে লিস্টটা দেখো, সেই প্লে লিস্টে কিন্তু দেখতে পাবে এরকম ইউনিট অনুযায়ী উনি অনেকগুলো ভিডিও বানিয়ে রেখেছেন, কিন্তু উনি হিন্দিতে কথা বলেন আর স্লাইডগুলো ওনার ইংরেজিতে থাকে। তোমাদের যদি হিন্দি বুঝতে অসুবিধে না হয় তাহলে এই চ্যানেলটা ফলো করতে পারো, দেখতে পারো। আরেকটা চ্যানেলের কথা বলবো, সেটা হচ্ছে কুমার ভরতের চ্যানেল। কুমার ভরত বলে সার্চ করবে। উনিও হিন্দিতে বলেন, ইংরেজিতে পিপিটি বানান। উনিও কিন্তু খুব সুন্দর করে বোঝান। ওনার প্লে লিস্টে গেলেও এরকম কিছু সাব ইউনিট অনুযায়ী ভিডিও দেখতে পাবে। কিন্তু ওনারা সবটা বলেন না, ওনাদের একটা নির্দিষ্ট ব্যবসার জন্য ওটা কিছু ফ্রি ভিডিও দেন এবং বেশিরভাগটা সম্পূর্ণ যেটা ডিসকাশন সেটা ওনাদের পেড কোর্সের মধ্যে পড়ে। তো ফ্রিতে আপাতত যদি যেটুকু পাই সেটা তো কম নয়। ফ্রিটাও যদি তোমাদের শুনতে ইচ্ছে হয় বা শোনার সময় থাকে, হিন্দিটা যদি বুঝতে পারো তাহলে হিন্দিটা শুনতে পারো। এই ছিল ব্যাপার। আজকে জেনারেল পেপারে আলোচনাটা এখানে শেষ করছি। পরে ইউনিট অনুযায়ী এক এক করে একটু একটু করে আলোচনা করব এবং পরের দিন যদি সময় হয় সাবজেক্ট পেপারটা নিয়ে আলোচনা করব। তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, তোমরা কমেন্ট করে বা মেসেজ করে, হোয়াটসঅ্যাপ করে জানাতে পারো। ওকে, আশা করি তোমাদের বুঝতে সুবিধা হয়েছে। যদি বুঝার কোনো অসুবিধা থাকে অবশ্যই লিখবে বা জানাবে, সেই অনুযায়ী পরের দিন আমি যে যখন ভিডিও বানাবো সেটা তোমাদেরকে কারেকশন করে দেবো। আজকের ভিডিওটা সম্ভবত অনেকটা বড় হয়ে গেছে, সময় বেশি লেগেছে, কেননা প্রথমে বলতে গিয়ে একটু সময় লেগেছে। পরের দিন থেকে ছোট ছোট ভিডিও দিও। ওকে, টাটা।